গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ুন আহমেদের মৃন্ময়ী। আজ থাকছে এর শেষ পর্ব। কে যেন চাপা গলায় ডাকছে, আফা গো আফা। কস্তুরী বেগমের গলা। বালিশের নিচে আমার হাত ঘড়ি। রেডিয়াম ডায়ালের চল উঠে গেছে। রেডিয়াম স্বাস্থ্যের জন্য হানিকর। সময় দেখতে হলে বাতি জ্বালাতে হবে। বাতি জ্বালাতে ইচ্ছে করছে না। ঘড়ি না দেখেই বুঝতে পারছি অনেক রাত। আমি ঘুমোতে গেছি রাত 1টায়। অনুমান করছি 2 ঘন্টার মতো ঘুমিয়েছি, কাজেই রাত 3টা হবে। রাত 3টায় কস্তুরী বেগম আমাকে কেন ডাকবে? কোনো ইমার্জেন্সি? বাবা অসুস্থ হয়ে পড়েছেন? কিছুদিন পর পর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিনি নিঃশ্বাস নিতে পারেন না, বিছানায় ছটফট করতে থাকেন। তখন চারদিকে হইচই পড়ে যায়। বারান্দায় সব বাতি জ্বালানো হয়, কয়েকজন ডাক্তারকে খবর দেওয়া হয়, অ্যাম্বুলেন্স চলে আসে, অক্সিজেন চলে আসে। তখন বাবা সুস্থ হয়ে ওঠেন। বিছানায় উঠে বসে স্বাভাবিক গলায় বলেন, 1 গ্লাস পানি দেখি। নর্মাল পানির সঙ্গে 1 টুকরা বরফ দিও। ডাক্তাররা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করেন। তখন বাবা বলেন, দেখি একটা সিগারেট। আজকেও এরকম কিছু কি হয়েছে? কস্তুরী বেগম আবার ডাকলো, আফা গো আফা, দরজা খুলেন। আমি দরজা খুললাম না। ব্যাপার আজ করতে চাচ্ছি। বারান্দায় হাঁটার শব্দ পাচ্ছি, চটি পায়ে হাঁটা। বাবা হাঁটছেন, তার অর্থ হলো তিনি সুস্থ আছেন। আমার ঠিক ঘরের সামনে চেয়ার টেনে কে যেন বসলো, সম্ভবত মা। মা বসার আগে চেয়ার একটু সরাবেন। চেয়ারটা যেখানে আছে ঠিক সেখানে বসবেন না। বাবা মা দুজনই জেগে আছেন। ব্যাপার কি? আমি দরজা খুললাম। কস্তুরী বেগম বলল, বাড়ি ভর্তি পুলিশ আফা, চেকিং হইতেছে। মা চেয়ারে শান্ত ভঙ্গিতে বসে আছেন। বাবা বারান্দায় নেই, মনে হয় নিচে গেছেন। মা আমাকে দেখে আঁতকে ওঠার মতো করে বললেন, তোর গালে এটা কি, মশার কামড় না পিম্পল? বাড়ি পুলিশ ঘিরে আছে, প্রতিটি ঘর সার্চ করা হচ্ছে। এসব যেন কোনো বিষয়ই না। আমি বললাম, পুলিশ কেন মা? মা হাই তুলতে তুলতে বললেন, আমি কি জানি পুলিশ কেন? তোর বাবা জানে। তোর বাবার সঙ্গে পুলিশ অফিসারের কথা হয়েছে। বাবাকে জিজ্ঞেস করনি? না। ভাইয়ার কোনো বন্ধুর খোঁজ করছে? জানি না। ভাইয়া কোথায় সেটা জানো, নাকি সেটাও জানো না? টগরকে তো পুলিশ আগেই নিয়ে গেছে। আগেই নিয়ে গেছে মানে কি? কখন নিয়ে গেছে? 10-15 মিনিট হলো নিয়ে গেছে। বেশ ভদ্রভাবেই নিয়েছে। পুলিশ অ্যারেস্ট করার সময় হাত করা পরায়, কোমরে দড়ি বাঁধে, সেসব কিছুই করেনি। আমি নিচে নামলাম। বাবা একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলছেন। তিনি ইশারায় আমাকে চলে যেতে বললেন। বাবাকে খুব বিচলিত মনে হলো না। তিনি কোনো বড় ঝামেলা পড়েছেন এমন কোনো ছাপ তার মুখে নেই। আমি আবারও দোতলায় উঠে এলাম। মা শুকনো মুখ করে বললেন, রাতের ঘুমটা আমার দরকার ছিল। কাল শুটিং, না ঘুমালে মুখ চিমসা হয়ে থাকবে। আমি বরং তোর ঘরে শুয়ে থাকি। শুয়ে থাকো। ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকি। শুয়ে থাকলাম, ঘুম হলো না। এটা তো কাজের কথা না। কি বলিস? তোমার যা ইচ্ছা করো মা, বিরক্ত করো না প্লিজ। তুই জেগে থেকে কি করবি? তুইও শুয়ে পড়। যা করার তোর বাবাই করবে। পুলিশকে টাকা খাওয়াতে হবে। মা তুমি ঘুমাও, আমি বাবার জন্য অপেক্ষা করব। যা ইচ্ছা কর, আমাকে ঘুমাতেই হবে। কস্তুরী বেগম খুব ভয় পেয়েছে। সে একটু পর পর বারান্দায় এসে আমাকে দেখে যাচ্ছে। ভীতু মানুষরা সাহসী মানুষদের আশেপাশে থাকতে পছন্দ করে। সে হয়তো আমাকে খুব সাহসী ভাবছে। একবার একটা বই পড়েছিলাম। বইটার নাম অ্যানাটমি অফ ফিয়ার। ভয় কত রকম, কী তার ব্যাখ্যা। বইটার লেখক বলছেন, সব মানুষের ভিতর কিছু আদিম ভয় লুকিয়ে থাকে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ভয় লালন করে। খুব অল্প সংখ্যক মানুষই সেই আদিম ভয়ের মুখোমুখি হয়।
আফা গো, চা কফি কিছু খাইবেন? চা খাবো, আমার জন্য আর বাবার জন্য বানিয়ে নিয়ে এসো। তুমি কি খুব ভয় পেয়েছো? পাইছি আফা, ভয়ে আমার শরীর কাঁপতেছে। ভয় পাবার কিছু নেই, তোমাকে তো পুলিশ কিছু বলবে না। পুলিশের কি কিছু ঠিক আছে আফা? এরা জালিম, এরা করতে পারে না এমন কাম নাই। যাও চা নিয়ে এসো। পুলিশ কি এখনও আছে না চলে গেছে? পুলিশের বড় সাহেব এখনও আছে, খালুজানের সঙ্গে কথা বলতেছে। ওনারেও কি চা দিব আফা? না, তুমি এখন যাও। দস্তুরি বেগমের মনে হয় যেতে ইচ্ছা করছে না। সে নিতান্ত অনিচ্ছায় বারান্দা থেকে বের হলো। রাত ৩:৪০। এর মধ্যেও খবর হয়ে গেছে, বাড়ির আশপাশে লোক জমে গেছে, হইচই হচ্ছে, প্রচুর রিক্সা জড়ো হয়েছে। কয়েকজন আবার দেয়ালে চড়ে বসেছে। আমাদের দারোয়ান লাঠি উঁচিয়ে তাদেরকে নামাচ্ছে। আমি জানি পুলিশ চলে যাবার পরও এই ভিড় কমবে না, বাড়তে থাকবে। নানান ধরনের গুজব মুখে মুখে ছড়িয়ে যাবে। সকাল ৯টা-১০টা বাজতেই পত্রিকার লোকজন চলে আসবে। বাবা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছেন। আমি বাবাকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বাবা বললেন, কিরে, জেগে আছিস? হ্যাঁ, জেগে আছি। হয়েছে কি বাবা? তেমন কিছু না, পুলিশ টগরকে জিজ্ঞাসাবাদ করবে। ওর বন্ধুবান্ধব তো ভয়ঙ্কর। বন্ধুদের কেউ হয়তো ধরা পড়েছে, টগরের নামে কিছু বলেছে। তোমার মধ্যে কোনো টেনশন নেই বাবা? বাবা চেয়ারে বসতে বসতে বললেন, এরকম ঘটনা যে ঘটবে তা তো আমি অনেক দিন থেকেই জানি, কাজেই বিস্মিত হইনি। মৃত্যু যে ঘটবে তা কিন্তু আমরা সবাই জানি, তারপরেও মৃত্যু যখন ঘটে তখন কিন্তু আমরা খুবই বিস্মিত হই। তোমার মধ্যে বিস্ময়ও নেই? বিস্ময় নেই? না, নেই। বরং তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুশি হয়েছ। বাবা অবাক হয়ে বললেন, আমাকে দেখে মনে হয়েছে আমি খুশি হয়েছি? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। তোমার পরিকল্পনা মতো একটা কাজ শেষ হয়েছে, সেই আনন্দে তোমাকে আনন্দিত মনে হচ্ছে। বাবা পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে সিগারেট ধরালেন। দস্তুরি বেগম চা নিয়ে এসেছে। বাবা বিরক্ত মুখে বললেন, চা খাবো না, বলেই মত বদলালেন। দস্তুরি বেগমকে বললেন, আচ্ছা এনেছো যখন রাখো, বরফ আর গ্লাস আমার ঘরে দিয়ে এসো। আমি তার সামনেই বসে আছি, তিনি আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন। এমনভাবে সিগারেট টানছেন যেন তার আশেপাশে কেউ নেই। চায়ের কাপটাকে তিনি ছাইদানি হিসেবে ব্যবহার করছেন। এই কাজও তিনি কখনো করেন না। একজন গোছানো মানুষ চায়ের কাপে সিগারেটের ছাই ফেলবে না। সে নিজে উঠে ছাইদানি নিয়ে আসবে কিংবা কাউকে আনতে বলবে। বাবা আমার উপর রাগ দেখাচ্ছেন। রাগ দেখানোর পদ্ধতির মধ্যেও ছেলে মানুষই আছে। রাত প্রায় শেষ হতে যাচ্ছে, এই সময় তিনি তার ঘরে বরফ দিতে বললেন। এটিও রাগ দেখানোর অংশ। মেয়েকে বুঝিয়ে দেওয়া, আমি তোমার কথায় আহত হয়েছি, এখন মদ্যপান করব। যদিও এই কাজটা তিনি কখনো করবেন না, তার সব কিছুই পরিমিতের মধ্যে। মদ সপ্তাহে একদিন খাবেন, কখনো 2 পেগের বেশি খাবেন না, কখনো হইচই করবেন না। মাতাল হওয়া তো অনেক পরের ব্যাপার। বাবার মতো মানুষরা সীমা অতিক্রম করার আনন্দ জানে না। বাবার সিগারেট খাওয়া শেষ হয়েছে। তিনি ঝট করে উঠে দাঁড়িয়ে প্রায় হনহন করেই ঘরে ঢুকে গেলেন। আমি একা বারান্দায় বসে রইলাম। আমার কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে। আমাদের বাসায় ভয়ঙ্কর একটা ঘটনা ঘটেছে, আমার ভাইকে পুলিশ এসে ধরে নিয়ে গেছে, এ জাতীয় কথা না, অন্য ধরনের কথা। আমি জেগে আছি, একা বারান্দায় বসে আছি। এই খবরটা কাউকে জানানো, অন্তত একজনকেও জানুক আমার মন ভালো নেই। কী জন্য ভালো নেই সেটা জানানোর কোনোই প্রয়োজন নেই। মন ভালো নেই এই খবরটা শুধু জানানো, কিছু অর্থহীন কথা বলা। কি বলা হচ্ছে তা জরুরি না, গলার শব্দ শোনানোটা জরুরি। কথা বলা খেলা। দস্তুরি আবারও এসেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে প্রায় ফিসফিস করে বলল, আফা ঘুমাইবেন না? না, ঘুমাবো না, তুমি শুয়ে পড়ো।
ভাইজানরে নিয়ে মারধর করতেছে কিনা কে জানে। না, মারধর করবে না, বাবা অবশ্যই এই ব্যবস্থা করেছেন। তুমি ঘুমোতে যাও। আপনারে একটা কথা বলবো আফা? বলতে ভয় লাগতেছে, না বইলেও পারতেছি না। বলো। পুলিশ যখন বাড়ি ঘেরাও দিছে তখন ভাইজান কাপড় দিয়ে পেঁচাইয়া একটা জিনিস রাখতে দিছে। জিনিসটা কি করব আফা? কি জিনিস? কস্তুরী বেগম চুপ করে আছে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি বললাম, বোমা পিস্তল জাতীয় কিছু? কস্তুরী বেগম জবাব দিল না। এখন সে আমার দিকে তাকাচ্ছে না, মেঝের দিকে তাকিয়ে আছে। রেখেছ কোথায়? চাউলের টিনের ভিতরে। থাকুক সেখানেই, সকাল হোক তখন একটা ব্যবস্থা হবে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। আমি আগের জায়গাতেই বসে আছি। বাবা যে জেগে আছেন সেটা বুঝতে পারছি। বাবার ঘরে আলো জ্বলছে। তিনি আমার সব ধারণা ভেঙে দিয়ে প্রায় মাতাল অবস্থায় ঘর থেকে বের হলেন। আমাকে জেগে বসে থাকতে দেখে খুবই অবাক হলেন। কাছে এসে কোমল গলায় বললেন, এখনও জেগে আছিস নাকি রে মা? দুশ্চিন্তা করছিস? দুশ্চিন্তা করার কিচ্ছু নেই, সব আমার হাতের মুঠোর মধ্যে আছে। যা দেখছিস সবই পাতানো খেলা। পাতানো খেলা মানে? বাবা আমার সামনে চেয়ারে বসতে বসতে বললেন, পুলিশকে আমি খবর দিয়ে এনেছি। আমার কথা মতোই তারা টগরকে ধরে নিয়ে গেছে। তুই যে বলেছিলি আমাকে দেখে মনে হচ্ছে আমি আনন্দিত, আসলেই আমি আনন্দিত। বুঝলি মৃ, তোর বুদ্ধি ভালো। শুধু ভালো বললে কম বলা হয়, খুব ভালো। আমি তোর বুদ্ধি দেখে খুবই অবাক হয়েছি, বলতে গেলে চমকেই গেছি। আমি সহজ গলায় বললাম, পুলিশ ডেকে ভাইয়াকে অ্যারেস্ট করিয়েছ কেন? বাবা গলা নিচু করে বললেন, ও যেন নিরাপদে থাকতে পারে, এজন্যই কাজটা করিয়েছি। 60,000 টাকা সে চেয়েছে, তার মানে সে বিরাট বিপদে আছে। হাজতে ঢুকিয়ে তাকে আমি বিপদ থেকে আলাদা করে ফেললাম। আমি কিছু বুঝতে পারছি না বাবা। সব তোর বোঝার দরকার নেই। নানান ধরনের খেলা এই পৃথিবীতে চলে, সব খেলা বুঝতে হবে এমন কোনো কথা আছে? সব খেলা বোঝার চেষ্টাও করতে নেই। বাবা তৃপ্তির হাসি হাসছেন। নেশাগ্রস্ত মানুষরা অল্পেতেই তৃপ্তি পায়, তৃপ্তি প্রকাশ করে ফেলে, চেষ্টা করেও গোপন করতে পারে না। বাবা আমার দিকে ঝুঁকে এসে বললেন, কিছু খেলা থাকে সাধারণ, উদাহরণ হলো তোর মা। ছোটোখাটো খেলা সে খেলে, খুবই নিম্নমানের। তুমি খুব উঁচু মানের খেলা খেলো? অবশ্যই। খেলাটা তুমি কার সঙ্গে খেলেছ? নিজের সঙ্গে নিশ্চয়ই খেলছ না। তোমার একজন প্রতিপক্ষ আছে, সেই প্রতিপক্ষটা কে? আজহার চাচা? বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ঠিকই ধরেছিস, আজহার খুবই ওস্তাদ খেলোয়াড়, তবে সে বোকা, আসলেই বোকা। বোকা হলেও তুমি কিন্তু বাবা তার হাতের মুঠোয়। বুঝলি মা, এটাও আমার খেলার একটা স্ট্র্যাটেজি। আমি ইচ্ছে করে তার হাতের মুঠোয় চলে গিয়েছি। মার কাছে শুনলাম আজহার চাচা তার ছেলের বিয়ের তারিখ ঠিক করতে এসেছিলেন। খেলার স্ট্র্যাটেজি হিসেবে তুমি নিশ্চয়ই তারিখও ঠিক করেছ। তারিখটা কি? বাবা চুপ করে গেলেন, সিগারেট ধরালেন, ক্লান্ত গলায় বললেন, তারিখ ঠিক করার কথা তোকে কে বলেছে? নিশ্চয়ই তোর মা। সে আর কি বলেছে? না, আর কিছু বলেনি। আরও কিছু কি বলার আছে? বাবা কেশে গলা পরিষ্কার করলেন, ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, ব্যাপারটায় সামান্য জটিলতা আছে, খুবই সামান্য। বলো শুনি। তোর মা তোকে কিছু বলেনি? না। আচ্ছা তোকে ব্যাপারটা বলি। ইউনিভার্সিটির চাকরি ছেড়ে ব্যবসায় নেমে পড়লাম, ভয়াবহ রিস্ক নিলাম। এই সময় আজহার আমাকে সাহায্য করলো। বোকা হলেও ওর ব্যবসা বুদ্ধি ভালো, এই লাইনে তার চিন্তাভাবনা খুবই পরিষ্কার। একবার ব্যবসার একটা বড় ঝামেলা থেকে সে আমাকে বাঁচালো। আমি বললাম, আজহার তুমি বিরাট বিপদ থেকে বাঁচিয়েছ, আমি তোমার জন্য কি করতে পারি বলো? আজহার বলল, তোমার মেয়েটাকে আমার ছেলের সঙ্গে বিয়ে দাও, মেয়েটাকে আমার বড়ই পছন্দ। আমি বললাম, কোনো সমস্যা নেই, এই মেয়ে তোমার। এই হলো ঘটনা। আমি বললাম, বড় কোনো ঘটনা তো না,
সব বাবা মাই ছেলে মেয়ে ছোট থাকলে বিয়ে দিয়ে বিয়ে বিয়ে খেলা করে। তুমি এটাকে এত গুরুত্বের সঙ্গে নিচ্ছ কেন? গুরুত্বের সঙ্গে তো নিচ্ছি না। গুরুত্বের সঙ্গে নিচ্ছি তোকে কে বলল? বলার ভঙ্গি থেকে মনে হচ্ছে তুমি গুরুত্বের সঙ্গে নিচ্ছ। বাবা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, আজহার সেটা ধরে, সেটা আর ছাড়ে না। বিয়ের ব্যাপারটা সে ছাড়ল না। যখনই বড় কোনো বিপদে পড়ি সে আমাকে বিপদ থেকে উদ্ধার করে, তারপর তার ছেলের সঙ্গে তোর বিয়ের ব্যাপারটা মনে করিয়ে দেয়। আমি বলি, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। তারপর একদিন আজহার বলল, এক কাজ করি, মৌলানা ডাকিয়ে বিয়ে পড়িয়ে দেই। আমি বললাম, তা কি করে হয়? দুজনই শিশু, এদের বিয়ে হবে কিভাবে? সে বলল, বাপ মায়ের ইচ্ছায় বিয়ে হবে। বাবা মার জন্যই এরা পৃথিবীতে এসেছে। বাবা মার অধিকার আছে তাদের বিয়ে দেবার। ফালতু যুক্তি। আমি শান্ত গলায় বললাম, তারপর কি হলো? মৌলানা এসে বিয়ে পড়িয়ে দিল? অনেকটা সেরকমই, বিয়ে বিয়ে খেলা। বিড়ালের বিয়ে হয় না, সেরকম আর কি। মা বিয়েটা মেনে নিল? তোর মা খুবই চিৎকার চেঁচামেচি করেছে। বিয়েটাকে আমি তেমন গুরুত্ব দেইনি, তোর মার চেঁচামেচিকেও গুরুত্ব দেইনি। এখন বিয়েটাকে গুরুত্ব দিচ্ছ? পাগল হয়েছিস নাকি? গুরুত্ব দেব কী জন্য? আইনের চোখে এ বিয়ে অসিদ্ধ। আজহার একটা খেলা আমার সঙ্গে খেলেছে। ব্যাপারটা আমার বুঝতে সময় লেগেছে। এক একবার যে মহা বিপদে পড়েছি, বিপদগুলোও তারই তৈরি করা। সে আমাকে ফেলেছে, আবার সেই টেনে তুলেছে। দাবা খেলায় হার জিত কোথায় ঠিক হয় জানিস? এন্ড গেমে। মিডল গেমে আমি ধরা খেয়েছি, এন্ড গেমে আজহার ধরা খাবে। তুই কি ভেবেছিস সে শুধু শুধু আমাকে কাফনের কাপড় দিয়েছে, কবরের জন্য জায়গা কিনে দিয়েছে? সে একটা মেসেজ আমাকে দেবার চেষ্টা করছে। সে আমাকে একটা ওয়ার্নিং দিল। বাবা আর একটা সিগারেট ধরালেন। আমি বাবার সামনে থেকে উঠে গেলাম। ছাদে যাব। অনেক দিন ভোর হওয়া দেখা হয়নি, আজ সুযোগ পাওয়া গেছে। এই মুহূর্তে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে। খুব কাছের মানুষ, সেন্টিমেন্টাল ফ্রেন্ড। আকাশে মেঘ করেছে। শহরের মানুষ চারদিকে তাকায়, আকাশের দিকে তাকায় না। কখন আকাশে মেঘ করে, কখন মেঘ কেটে যায় বুঝতেই পারে না। আজ মেঘ করেছে আয়োজন করে, যেন মেঘমালা উঁচু গলায় বলছে, হে নগরবাসী, তাকাও আমার দিকে। নগরবাসী মেঘ দেখছে কি না আমি জানি না, তবে আমি দেখছি। মনে হচ্ছে আজ ঘন বর্ষণ হবে। এই বর্ষণ দিয়েই কি আষাঢ়ের শুরু? আমি ভেতর থেকে দরজা বন্ধ করে শুয়ে আছি। কাঁপুনি দিয়ে জ্বর এসেছে। শহরে খুব ডেঙ্গুর উপদ্রব। জ্বর হলেই সবাই আঁতকে উঠে ভাবে ডেঙ্গু নাকি। আমার সেরকম কিছু হচ্ছে না, বরং মনে হচ্ছে ডেঙ্গু হলে ভালোই হয়, কিছুদিন হাসপাতালে কাটিয়ে আসা যায়। সম্পূর্ণ নতুন কোনো পরিবেশ। এই পরিবেশে আর থাকতে ইচ্ছা করছে না, দম বন্ধ লাগছে। নিম্ন শ্রেণীর প্রাণীদের নানান অবস্থা থাকে। শুককীট, মুখকীট, পতঙ্গ। একটা অবস্থার সঙ্গে অন্য অবস্থার কোনো মিল নেই। মানুষের জন্য এরকম ব্যবস্থা থাকলে ভালো হতো। কিছুদিন সে একটা অবস্থায় থাকলো, একদিন হঠাৎ বদলে অন্যরকম হয়ে গেল। অন্য একটা জীবন, আগের জীবনের সঙ্গে কোনো মিল থাকলো না। বাড়িতে আমি একা। বাবা সিলেটে, তার চা বাগানে কী যেন সমস্যা হয়েছে, তিনি গেছেন সমস্যা মেটাতে। 1 সপ্তাহ সেখানে থাকবেন। মা গেছেন শুটিংয়ে। আজ তার মোজা বোনার অংশটা রেকর্ড করা হবে। কাজ কীরকম হচ্ছে একটু পরপরই তিনি টেলিফোন করে জানাচ্ছেন। বুঝলি মেয়ে, মেকআপ দিয়েছে, ঠোঁটে দিয়েছে কড়া লাল লিপস্টিক। আমি বললাম, একজন বয়স্ক মহিলা এমন গাঢ় রঙের লিপস্টিক পরবেন? আমার কথায় মেকআপম্যান এমনভাবে তাকালো যেন আমি ব্লাসফেমি করেছি। তারপর বলল, ঠোঁটে লিপস্টিক না দিলে টিভির পর্দায় ঠোঁট সাদা দেখাবে। আমি চুপ করে রইলাম। ওদের কাজ ওরাই তো ভালো জানবে। স্টিল ক্যামেরাম্যান ছবি তুলেছে। আমি তাকে বলেছি আমার একটা ছবি 10-12 সাইজ করে আমাকে দিতে। অভিনয়ের স্মৃতি থাকুক, কি বলিস? মার কথা শুনে আমার হিংসা হচ্ছে। তিনি তার জীবনটা সুখেই কাটিয়ে দিচ্ছেন। সব কিছুর মধ্যে থেকেও তিনি কোনো কিছুর মধ্যেই নেই। ভাইয়া হাজতে আছে, তাকে একদিনও দেখতে যাননি।
তার প্রসঙ্গে একটি কথাও বলেননি, যেন এরকম কিছুই ঘটেনি। সংসার আগে যেমন চলছিল এখনও সেরকমই চলছে। আমি একদিন ভাইয়াকে দেখতে গিয়েছি। পুলিশ অফিসার আমার সঙ্গে খুবই ভালো ব্যবহার করেছেন। আমাকে হাজতে লোহার শিক ধরে ভাইয়ার সঙ্গে কথা বলতে হয়নি। একটা আলাদা ঘরে বসতে দেওয়া হয়েছে। ভাইয়াকে আনা হয়েছে সেখানে। আমাদের জন্য কেক এবং চা দেওয়া হয়েছে। ভাইয়া আমাকে দেখে হাসলো। আমি বললাম, কেমন আছো? ভাইয়া তারও জবাবে হাসলো। তার গালে খোঁচা খোঁচা দাড়ি, চুল আঁচড়ানো নেই, তারপরেও তাকে সুন্দর দেখাচ্ছে। ভাইয়ার কারণে যেন ঘরটা আলো হয়ে গেছে। আমি বললাম, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? ভাইয়া বলল, না, তবে রাতে খুব মশা কামড়ায়। এখানে মশারির ব্যবস্থা নেই, কয়েল জ্বালিয়ে দিয়ে যায়, এতে কাজ হয় না। কয়েলের গন্ধে দল বেঁধে মশা আসে। আমি বললাম, তুমি কস্তুরী বেগমকে একটা জিনিস রাখতে দিয়েছিলে, সেটার কি হবে? ভাইয়া আবারও হাসলো। এই হাসির নিশ্চয়ই কোনো মানে আছে। আমি মানে বুঝতে পারছি না। মনে হচ্ছে এই প্রসঙ্গ নিয়ে সে কথা বলতে চাচ্ছে না। আমি বললাম, তোমার মাকে কি খবর দেব ভাইয়া? তিনি এসে তোমাকে দেখে যাবেন। না, কোকড়া চুলের তোমার ওই বন্ধুটাকে আমার খুব দরকার। ওকে কোথায় পাবো বলো? না। ঠিকানা জানো না? ওর কোনো ঠিকানা নেই। নামটা বলো। নাম দিয়ে কি হবে? কিছুই হবে না, নাম জানতে ইচ্ছা করছে। ওর নাম টুনু। ভাইয়া খুব আগ্রহ করে চায়ে ডুবিয়ে কেক খাচ্ছে। তার ঠোঁটের কোণায় হাসি লেগেই আছে। আমি বললাম, ভাইয়া তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কি তোমার বন্ধুদের মতো বড় ধরনের কোনো অপরাধ করেছো? ভাইয়া চায়ে চুমুক দিয়ে বলল, তোর কি মনে হয়? আমি সহজ গলায় বললাম, আমার এখন তোমাকে দেখে মনে হয় তুমি করেছো। শুধু যে করেছো তা না, তুমি ওদের লিডার জাতীয় কেউ, আড়ালে বসে সুতা খেলাও। ভাইয়া আবারও হাসলো। আমি বললাম, তুমি কিন্তু আমার প্রশ্নের জবাব দাওনি। ভাইয়া বলল, যে আমাকে যা ভাবে আমি সেরকম। আমি বললাম, এটা তো প্রশ্নের উত্তর হলো না। আমি জিজ্ঞেস করলাম, নেপাল দেশটা কোথায়? তুমি বললে, যেখানে নেপালের থাকার কথা সেখানে। তুই খুব সুন্দর করে কথা বলিস, তোর খুব বুদ্ধি। তুমি আমার প্রশ্নের জবাব দেবে না? এখন দেব না, কোনো একদিন হয়তো দেব, কিংবা জবাব দিতেও হবে না, নিজেই জবাব পেয়ে যাবি। আমি ভাইয়ার দিকে ঝুঁকে এসে বললাম, তুমি কি জানো ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল? ভাইয়া সহজ গলায় বলল, জানি, আজহার চাচার ছেলের সঙ্গে। ওটা তো বিয়ে না, বিয়ে বিয়ে খেলা। সব কিছুই তো খেলা। তোর মতো বুদ্ধি আমার নেই, ফিলোসফির কথা আমি কিছুই বুঝি না। তবে এই বিয়ে নিয়ে তুই মোটেও চিন্তা করবি না, ওটা কোনো ব্যাপার না, মাথা থেকে ঝেড়ে ফেল। তুই তোর ওই টিচারকে বিয়ে করে ফেল। টিচারের কথা তুমি জানলে কিভাবে? ভাইয়া আবারও হাসলো। আমি বললাম, ভাইয়া তুমি ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকো, কিন্তু তুমি অনেক কিছুই জানো, তাই না? তা জানি। মৃষণ, ছোটবেলায় বিয়েটা নিয়ে তুই মোটেও ভাববি না। বাবা তোকে পাগলের মতো ভালোবাসেন, তোর কোনো রকম সমস্যা বাবা হতে দেবেন না। এই বিষয়টা নিয়ে তুই আর ভাববি না। আমি নিচু গলায় বললাম, ব্যাপারটা ভুলতে পারছি না। আমার কেন যেন মনে হচ্ছে, কোনো দিন যদি আজহার চাচার ছেলেটা এসে বলে, মৃন্ময়ী তোমাকে নিতে এসেছি, তাহলে আমি তার সঙ্গে চলে যাব। পাগলের মতো কথা বলবি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। অনেকক্ষণ কথা হয়েছে, এখন বাসায় যা, মাথা ঠিক রাখ। ভালো কথা, টুনু এসে আমার জিনিসটা নিয়ে যাবে। কবে আসবে? আসবে কোনো একদিন, আজও আসতে পারে। ভাইয়া, সেও কি তোমার মতো প্রশ্ন করলে জবাব দেয় না? প্রশ্ন করে দেখিস, সে তোকে খুব পছন্দ করে। তুই নাকি একদিন তাকে খুব যত্ন করে ভাত খাইয়েছিলি। হ্যাঁ, ঘটনাটা বলতে বলতে টুনু কেঁদে ফেলেছিল। কেঁদে ফেলে সে নিজের উপর খুবই রেগে গেল। তারপর করলো কি, ঠাস ঠাস করে দেয়ালে মাথা ঠুকে মাথা ফাটিয়ে ফেলল। হা হা হা। এর মধ্যে হাসির কিছুই নেই ভাইয়া, হাসবে না। আচ্ছা যা, হাসব না।
ভাইয়া, তোমার কাছ থেকে বিদায় নিয়ে আমি কোথায় যাব জানো? জানি না, তবে অনুমান করতে পারি। আচ্ছা, অনুমান কর তো দেখি। প্রথম যাবি শালবনের দিকে, কিছুক্ষণ একা একা ঘুরবি। হয়েছে? হ্যাঁ, হয়েছে। তারপর যাবি আজহার চাচার কাছে। এটা কি হয়েছে? হ্যাঁ, এটাও হয়েছে। আর কোথায় যাব বলো? শেষটা বলতে পারলে আমি ধরে নেব তোমার ইএসপি পাওয়ার আছে। তুই আমার মাকে দেখতে যাবি। হয়েছে? হ্যাঁ, হয়েছে। মার সঙ্গে দেখা করতে চাচ্ছিস কেন? এমনি, কোনো কারণ নেই। তুমি বাবার কাছ থেকে কতটুকু পেয়েছো আর মার কাছ থেকে কতটুকু পেয়েছো এটা আমার জানার শখ। একদিন দেখেই সব বুঝে ফেলবি? না, তা বুঝবো না, তবে চেষ্টা করে দেখব। ভাইয়া হাসি মুখে বসে আছে, পা নাড়ছে। মনে হলো হাজত ঘরে থেকে সে খুব মজা পাচ্ছে। হাজত থেকে বের হয়েছি। ওসি সাহেব আমাকে এগিয়ে দিতে এসেছেন। স্বাভাবিক সৌজন্যবোধ থেকে তিনি যেটা করছেন তা মনে হচ্ছে না। ম্যাডাম, আপনি আপনার ভাইয়ের ব্যাপারে মোটেও চিন্তা করবেন না। আমি চিন্তা করছি না। তাকে যতটুকু সুবিধা দেওয়া যায় আমরা দিচ্ছি। আমি গাড়িতে উঠতে উঠতে বললাম, কেন দিচ্ছেন? ওসি সাহেব প্রশ্নের জবাব দিলেন না। মনে হলো তিনি কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছেন। তিনি প্যাকেট থেকে সিগারেট বের করতে করতে বললেন, ম্যাডাম, আপনার যখনই ভাইকে দেখতে ইচ্ছা করবে আপনি চলে আসবেন। আমি যদি নাও থাকি অসুবিধা হবে না, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেব। থ্যাংক ইউ। আমার গাড়ি চলতে শুরু করেছে। ওসি সাহেব হাসি মুখে দাঁড়িয়ে আছেন। সুন্দর একজন মানুষ। পুলিশের পোশাক ফেলে পায়জামা পাঞ্জাবি পরলেই তাকে সুন্দর মনে হবে কোনো এক প্রাইভেট কলেজের বাংলার অধ্যাপক। পুলিশ এবং মিলিটারির যেমন পোশাক আছে, অন্য সবারই তেমন পোশাক থাকলে ভালো হতো। পোশাক দেখলেই বোঝা যাবে তার পেশা কী। শুধু পুলিশ এবং মিলিটারিদের আমরা চিনব আর অন্যদের চিনতে পারবো না, তা কেন হবে? কেরানিদের একরকম পোশাক হবে, বড় সাহেবদের আরেক রকম, সন্ত্রাসীদের আরেক রকম। আমরা সবাই সবাইকে চিনব, কোনো রাগঢাক থাকবে না। আপা, কোন দিকে যাব? আমি ঠিকানা দিয়ে দিলাম, ভাইয়ার মার ঠিকানা। ভদ্রমহিলাকে আমি কি ডাকবো? মা ডাকবো নাকি অন্য কিছু? ড্রাইভার গাড়ি চালাচ্ছে। দুবার সে মাথা ঘুরিয়ে আমাকে দেখল। আমাকে কি খুব দুশ্চিন্তাগ্রস্ত মনে হচ্ছে? অস্বাভাবিক লাগছে? নিজের মধ্যে প্রচণ্ড অস্থিরতা বোধ করছি। ভাইয়ার মার কাছে এখন আর যেতে ইচ্ছা করছে না। ওনার কাছে কেন যেতে চাচ্ছিলাম তাও বুঝতে পারছি না। অপরিচিত একজনের সঙ্গে কিছুক্ষণ গল্প করার জন্য কি যেতে চাচ্ছিলাম? হতে পারে। বিশেষ বিশেষ সময়ে নিতান্ত অপরিচিত মানুষের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। নিতান্ত অপরিচিত জনকে মনের গভীরে লুকিয়ে থাকা গোপন কথা বলে ফেলা, এই ভরসায় বলা যে এর সঙ্গে বাকি জীবনে আর কখনো দেখা হবে না। বিদেশে এমন ব্যবস্থা আছে, টেলিফোনে কথা বলার সঙ্গী, কাউন্সেলর। কোনো একটা সমস্যা হলো টেলিফোনে বিশেষ বোতাম টিপলেই মনোযোগী শ্রোতা পাওয়া যাবে যে উপদেশ দেবে। উপদেশ না চাইলে শুধুই শুনবে। বাংলাদেশে এমন ব্যবস্থা থাকলে আমি টেলিফোনে ডায়াল ঘুরিয়ে হড়বড় করে অনেক কথা বলতাম। এই যে শুনুন, হ্যালো, আজ আমার মন খুব খারাপ। খুব কি বেশি খারাপ? হ্যাঁ, খুব বেশি খারাপ। এখন আমি গাড়িতে বসে আছি, কিন্তু আমার ইচ্ছে করছে চলন্ত গাড়ির দরজা খুলে বাইরে ঝাঁপিয়ে পড়তে। গাড়ি করে আপনি কোথায় যাচ্ছেন? একজন ভদ্রমহিলার কাছে যাচ্ছি। আপনার প্রিয়জনদের কেউ? না, তার সঙ্গে আমার আগে কখনো দেখা হয়নি, আজ প্রথম দেখা হবে। আপনার কি ধারণা তার সঙ্গে দেখা হলে আপনার মন খারাপ ভাবটা কমবে? আমার কোনো ধারণা নেই। কী নিয়ে আপনার মন খারাপ সেটা কি আপনি বলবেন? না, বলবো না। ড্রাইভার ব্রেক কষে গাড়ি থামালো। আমার মনে হয় এসে পড়েছি। আমার গাড়ি থেকে নামতে ইচ্ছা করছে না। কি হবে নেমে? আমি বললাম, ড্রাইভার সাহেব, শালবনের দিকে চলুন। আমার ঘুম পাচ্ছে। আধো ঘুম আধো জাগরণে আমি গা এলিয়ে পড়ে আছি। টুনু নামের ছেলেটা জিনিসটা নিতে এলেও সেদিনই। কি সহজ সরল মুখ, লাজুক ভঙ্গি। ভাইয়ার ঘরে বসেছিল। আমাকে দেখেই চট করে উঠে দাঁড়ালো, যেন সেই স্কুলের ছাত্র, আমি সেই স্কুলের হেডমিস্ট্রেস। আমি বললাম, জিনিসটা আপনার?
সে হ্যাঁ সূচক মাথা নাড়ল। আমি বললাম, নতুন কোনো অ্যাসাইনমেন্টে যাচ্ছেন? কত টাকার অ্যাসাইনমেন্ট? সে জবাব দিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি বললাম, একটা কাজে আপনি কত টাকা নেন জানতে পারি? সে বলল, আমি যাই। ভাইয়া তো ঘরে নেই, আপনার যত্ন করারও কেউ নেই। আমি আপনাকে এক কাপ চা খাওয়াতে পারি, নাকি আপনাকে এক্ষুনি যেতে হবে? আপনার কি খুবই তাড়া? সে আবারও বলল, আমি যাই। যাই যাই করছেন কেন? কিছুক্ষণ গল্প করুন, নাকি পুলিশ আপনাকে ফলো করছে? কেউ ফলো করছে না। একটা কথা শুধু বলে যান, ভাইয়াও কি আপনার মতো একজন? আমি যাই। আচ্ছা যান। আমি মাথা ঠিক রাখতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। গত 5 দিন ধরে ক্লাসে যাচ্ছি না। আমার কি হয়েছে জানতে চেয়ে একের পর এক টেলিফোন আসছে। সেই সব টেলিফোন ধরছে কস্তুরী বেগম। সে সবাইকে বলছে আফা সিলেটে গেছেন তার বাবার সাথে, কবে আসবে কোনো ঠিক নাই। তারা সবাই কস্তুরী বেগমের কথা মেনে নিয়েছে, একজন শুধু মানেনি। সে বলেছে মৃন্ময়ী বাসাতেই আছে, আপনি তাকে দিন, অসম্ভব জরুরি। টেলিফোন আমাকে ধরতে হলো। স্যার টেলিফোন করেছেন। তিনি স্বাভাবিক গলায় বললেন, কি হয়েছে? আমি বললাম, কিছু হয়নি, শরীর খারাপ, জ্বর, মনে হচ্ছে ডেঙ্গু হয়েছে, সব লক্ষণ ডেঙ্গুর মতো। আমি কি ডেঙ্গু রোগীকে দেখতে আসতে পারি? এখন পারেন না। আমি একটা ধাঁধার সমাধান করার চেষ্টা করছি, যদি সমাধান করে ফেলতে পারি তাহলে আসতে পারেন। খুবই কঠিন ধাঁধা। ধাঁধাটা আমাকেও বলো, এসো আমরা দুজনে মিলে সমাধান বের করি। এই ধাঁধা আমাকেই সমাধান করতে হবে। মৃন্ময়ী, তুমি কেমন আছো বলো তো? আমার কেন জানি মনে হচ্ছে তুমি খুব ভালো নেই। ঠিক ধরেছেন, আমি ভালো নেই। তুমি চাইলে ভালো থাকার একটা মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিতে পারি। শিখিয়ে দিন। সব কিছু সহজভাবে নেবে, যা হবার তাই হচ্ছে, বেশিও হচ্ছে না, কমও হচ্ছে না। নিয়তিবাদী দৃষ্টিভঙ্গি। যে নিয়তিবাদী না তার পক্ষে এমন দৃষ্টিভঙ্গি নেওয়া কি সম্ভব? নিয়তিবাদী হয়ে যাও। আপনি কি নিয়তিবাদী? হ্যাঁ। মৃন্ময়ী শোনো, আমি তোমাকে সাহায্য করতে চাই, তুমি আমাকে সুযোগ দাও। আমি হাসতে হাসতে বললাম, নিয়তিতে যদি লেখা থাকে আপনি আমাকে সাহায্য করবেন তাহলে সাহায্য করবেন, যদি এরকম কিছু লেখা না থাকে তাহলে সাহায্য করতে পারবেন না। স্যার আমি রাখি। আরেকটু কথা বলো। নিয়তি বলছে এখন আর কথা হবে না। আমি টেলিফোন রেখে দিলাম। আমি আকাশ দেখছি। আকাশ মেঘে মেঘে কালো হয়ে আছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। বর্ষার নবধারা জলে স্নান করতে পারলে ভালো হতো। মনের সব গ্লানি ধুয়ে মুছে যেত। সেটা সম্ভব না। আমার জ্বর খুব বেড়েছে। কস্তুরী বেগম খুবই ব্যস্ত হয়ে পড়েছে। মাথায় পানি ঢালতে চায়, ডাক্তার ডাকতে চায়। আমি পাত্তা দিচ্ছি না। জ্বর গায়ে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছি। একটু আগে বাবা সিলেট থেকে টেলিফোন করেছিলেন। উদ্বিগ্ন গলায় বললেন, মৃ, আজকের খবরের কাগজ দেখেছিস? আমি সহজ গলায় বললাম, দেখেছি। বাবা বললেন, আমি প্লেনের সেকেন্ড ফ্লাইট ধরে ঢাকায় চলে আসছি, কোনো রকম দুশ্চিন্তা করবি না। আচ্ছা। খবরটা পড়ে তুই কি বেশি রকম আপসেট হয়েছিস? তোর গলা এরকম শোনাচ্ছে কেন? বাবা আমার জ্বর, জ্বরের কারণে গলা এরকম হয়ে গেছে। আমি দুপুরের মধ্যে চলে আসব, তুই মোটেও আপসেট হবি না। আমি আপসেট না বাবা, আমি নিয়তিবাদী হয়ে গেছি। নিয়তিবাদী মানুষ আপসেট হয় না। বাবা এই ঘটনাটি তুমি ঘটিয়েছ? এন্ড গেমে জয়লাভ হয়েছে? বাবা বিরক্ত গলায় বললেন, কি আজে বাজে কথা বলছিস? এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দে। তোর মা কোথায়? মার নাটকের শুটিং চলছে বাবা, তিনি শুটিংয়ে গেছেন। খবরের কাগজ কি তোর মা দেখেছে? দেখেছেন হয়তো, মা নিয়মিত কাগজ পড়েন। তারপরেও শুটিংয়ে চলে গেল? খবরের কাগজের খবরটা তোমার জন্য যতটা গুরুত্বপূর্ণ মার জন্য হয়তো ততটা না। বাবা টেলিফোন রেখে দেই। কথা বলতে পারছি না।
ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে। কস্তুরী বেগম হঠাৎ ঘরে ঢুকে উত্তেজিত গলায় বলল, আফা, আজহার চাচা মারা গেছেন, খবর জানেন? খবরের কাগজের প্রথম পাতায় আজহার চাচার একটা ছবি ছাপা হয়েছে। ছবির ক্যাপশন, সন্ত্রাসীর গুলিতে বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যু। হত্যাকাণ্ডের দীর্ঘ বর্ণনাও আছে। দিনে দুপুরে একটা সুন্দর চেহারার ছেলে কি কাজের কথা বলে তার অফিসে ঘরে ঢুকেছে। সবার সামনে পরপর 3 বার গুলি করেছে। ছেলেটার চেহারা সুন্দর, মাথা ভর্তি কোঁকড়ানো চুল। পুলিশ সন্দেহ করছে হত্যাকাণ্ডের নায়কের নাম টুনু। সে পেশাদার খুনি। ছবিতে আজহার চাচা চোখ বন্ধ করে শুয়ে আছেন। একটা ছেলে তাকে জড়িয়ে ধরে ব্যাকুল হয়ে কাঁদছে। কি পবিত্র দৃশ্য। কস্তুরী বেগম বলল, আজহার চাচাজির ছেলে আসছে আপা, আপনার সাথে দেখা করতে চায়। তারে কি চইলা যেতে বলবো? সে খুবই কাঁদতেছে। তাকে ড্রয়িং রুমে বসাও। তাকে বলো আমি আসছি। আসছি বলেও আমি শুয়ে আছি, তাকিয়ে আছি আকাশের দিকে। আকাশ জোড়া মেঘ, কি সুন্দর মেঘমালা। কখন বৃষ্টি নামবে? মৃন্ময়ীর সমাপ্তি এখানেই। গল্প শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।